বন্ধুরা, অনেক দিন পর আবার তোমাদের সঙ্গে মুখোমুখি হওয়ার খুব ইচ্ছে হলো। এই বিষাদাচ্ছন্ন এক হেমন্ত দিনে মনে হলো আমার মনের বেদনার ভার কিছুটা তোমাদের সঙ্গে ভাগাভাগি করে নিয়ে একটু লাঘব করি, তাই এলাম। হ্যাঁ, এই বিষণ্ণতা এক অনাহত বীণাধ্বনির মতো আমাকে আমার মনের মধ্যে বাজতেই থাকে। হয়তো সেইভাবে কারোর সঙ্গে ভাগ করা যায় না, তবে আমার মনে হয় এই ধরনের অভিজ্ঞতা হয়তো তোমাদেরও আছে। একটু অন্যরকম কিংবা একই রকম, তার প্রকাশ হয়তো ভিন্ন। এসো না, একটু গল্প করি এই হেমন্ত সন্ধ্যায়। শহরের হেমন্তের একটা বিশেষ চরিত্র আছে। দ্বার প্রান্তে দাঁড়ানো ভীরু শীর্ণা কোনো আশ্রিতা রমণীর মতো, অনাহত হয়ে ঘরে প্রবেশ করতে যার অনেকখানি দ্বিধা, কিন্তু প্রবেশের ইচ্ছেটা যার বুকের মাঝে ধুকপুক করে। হেমন্ত আসে ছোট হয়ে আসা দিনে, সোনালি রূপালি মেশানো শেষ বেলার রোদে, হঠাৎ বয়ে যাওয়া একটুখানি শিরশিরে হাওয়ায়। যে হাওয়া নারকেল গাছগুলোর মাথা দুলিয়ে ঝালর ঝালর পাতায় হিল্লোল তুলে ছেলেবেলার কথা মনে করিয়ে দিয়ে যায়, কিংবা দীপাবলির জন্য ঝোলানো টুনিবালগুলোকে দুলিয়ে দিয়ে যায়। আর হাওয়ায় ভাসতে থাকা হালকা কুয়াশার গন্ধে গলার কাছে অকারণে দলা পাকানো এক টুকরো মন খারাপে। তোমাদের মনে হয় না এরকম? আমার তো হয়। আমাদের নারকেল গাছটা সম্প্রতি মারা গেছে, কিন্তু আশেপাশের বাড়িতে এখনও কিছু নারকেল গাছ আছে। তাদের সেই ঝালর ঝালর পাতায় যখন হেমন্ত বা প্রথম শীতের হাওয়া দোল দিয়ে যায়, তখন যে কি মন খারাপ হয়, কি শিরশিরানি একদম মনের ভেতর পর্যন্ত নাড়িয়ে দিয়ে যায়। নিশ্চয়ই সবার এরম মনে হয়। খুব ছেলেবেলার কথা মনে পড়ে। এই হৈমন্তীকে নিয়ে কত না কবিতা, কত কল্পনা। কিন্তু সত্যি বলতে কি, শহরের আসা যাওয়া কিন্তু খুব কুণ্ঠিত, খুবই ক্ষণস্থায়ী। মাইলের পর মাইল জুড়ে পড়ে থাকা ফসল কাটা মাঠের রিক্ত সৌন্দর্য দেখার সুযোগ এখানে নেই। সেই যে আদিগন্ত যার বিস্তার, সেই ফসল কাটা মাঠ বেড়াতে গিয়ে হাইওয়ের ধারে কখনো সখনো দেখেছি। ভালো লাগে, মনের ভেতরটা না ভীষণ হু হু করে ওঠে। কিন্তু শহরে কোথায় পাবো এরকম? আমার কর্মক্ষেত্রে আসা যাওয়ার পথে বাইপাসের ধারে এখনও কিছু সবুজ, কিছু জলা জমি আছে, এক টুকরো ধান ক্ষেতও আছে। শিগগিরই সব আস্তে আস্তে লোপ পেয়ে যাচ্ছে, আর হয়তো দেখব না সেই আকাশ, সেই পাখির উড়ে যাওয়া, পানকৌড়ি সাঁতার কাটা। তাই বুভুক্ষুর মতো দুধ চোখ দিয়ে যতক্ষণ পারি সেই দৃশ্যগুলো দেখতে থাকি, গিলতে থাকি, মনের মধ্যে যেন একদম ছাপ দিয়ে শক্ত করে শিলমোহর দিয়ে বসিয়ে নিতে থাকি, একদম যেন ভুলে না যাই। যাই হোক, আমার এই রোগ, একটা কথা থেকে আর একটা কথায় চলে যাই। তবে মুখোমুখি প্ল্যাটফর্মে যখন কথা বলছি তখন তো এরকম হবেই। একটা ভাবনা থেকে আর একটা ভাবনা, এক কথা থেকে আর এক কথা, অনেক কথার জন্ম নিতে পারে। যাই হোক, দিগন্ত রেখায় সময়ের আগেই টুপ করে ডুবে যাওয়া সূর্য শহরে কিন্তু বিষণ্ণ গোধূলিও নিয়ে আসে না। বদলে দিনের বেলার উত্তাপ পুরোপুরি জুড়োবার আগেই শিশিরে এক ধোঁয়াটে সন্ধ্যা ঝপ করে নেমে আসে এখানে। ফগ আর স্মোক মিলে ধোঁয়া ধোঁয়া গন্ধ ভাসতে থাকে, দম চাপা একটা ভাব। বাইপাসে অজস্র গাড়ির ভিড়ে কোনো আরোহী হয়তো আকাশে তাকিয়ে ক্ষয়ে যাওয়া তৃতীয়া চাঁদের সঙ্গে দু একটা ইতিউতি তারা আর কোনো বাড়ির ছাদে আকাশ প্রদীপও দেখে ফেলে। এই আকাশ প্রদীপ আমার ছেলেবেলায় অনেক ছিল। রাস্তায় বেরোলেই নাচের স্কুল, গানের স্কুলে যাওয়ার পথে আমি গুনতাম, মায়ের সঙ্গে রিক্সা করে যেতাম, কটা দেখলাম, কত রঙের দেখলাম। এখন আর সে শখও নেই, আকাশ প্রদীপও আর দেখতে পাই না অত। রাতে ফ্যান চালালে কিছুক্ষণ পর মাথা ভারী হয়ে আসে, গায়ে পাতলা কম্বল টানতে হয়, আর না চালালে কেমন যেন অস্বস্তি। ওয়ার্ড্রোব খুলে বিভ্রান্ত হয়ে ভাবি কোনটা পরব।
পাতলা না মোটা, ফুল হাতা না হাফ। রাত্রিরে খোলা ছাদে গেলে হিম পড়ে। মর্নিং ওয়াকাররা ভোরবেলায় ঘাসের ডগায় শিশির দেখতে পান। না, বিদেশের ফল সিজনের যে ঐশ্বর্যময় রূপ, এদেশের হেমন্তের সেটা নেই। নেই সেই বনে দিয়ানা। কয়েকটা মরশুমি গাছের পাতারা ঝরে পড়ার আগে শুকিয়ে লালচে হতে শুরু করে ঠিকই, যেমন গত বছর এই হেমন্তেই লোধাশুলে গিয়েছিলাম। মাইলের পর মাইল জুড়ে শালের অরণ্য, সেগুনের অরণ্য, সেখানে দেখেছিলাম এই পাতা ঝরার সৌন্দর্য। কিন্তু শহরে খুব একটা দেখা যায় না। সল্টলেকে অবশ্য অনেক গাছ আছে, তবুও সেই গাছগুলো যেন ঠিক তার ন্যাচারাল হ্যাবিটাটটা পায় না বলে তার সৌন্দর্য বিকশিত করতে পারে না। কিন্তু কয়েকটা পাতা ঝরে পড়ার আগে কয়েকটা গাছের পাতা শুকিয়ে লালচে হতে শুরু করে, কিন্তু ফলের সেই আগুনে গ্ল্যামার একেবারেই থাকে না তার মধ্যে। ওই যে বললাম, আমাদের শহুরে হৈমন্তী বড়ই লাজুক, দ্বিধা নিয়ে দাঁড়িয়ে থাকে দরজার বাইরে। যদি তার দিকে একটু চোখ তুলে তাকাই, শুধু মন কেমনিয়া এক হাওয়া বলে যায়, এসেছিলে তবু আসো নাই, জানায়ে গেলে। এখন ক্যালেন্ডার মাসের নিরিখে কিন্তু হেমন্ত, কিন্তু আবহাওয়া দেখে মনে হচ্ছে এ এত খামখেয়ালি আবহাওয়া, এই গুমোট ভাদ্র এখনও থমকে আছে। ঘাম ঝরে, হাঁসফাঁস লাগে। যদিও কাজ করতে করতে হঠাৎই এক ঝলক উত্তুরে হাওয়ার শিরশিরানি টের পাই কখনো সখনো। এক ঝলক মন খারাপের মেঘ শরীরে মনে ভর করে। পুরনো কথারা ভর করে আসে মনে, ভিড় করে আসে। বলছিলাম না, ভীষণ মন কেমনের ঋতু এটা। ছোট হয়ে আসা দিন আর ঝুপ করে সন্ধ্যা নেমে যাওয়ার আগে ক্ষণস্থায়ী রাঙা রোদও হেমন্তের আগমনী জানান দেয়। বড় মন কেমনিয়া এই ঋতু, শুধুই পেছন পানে টান দেয়। ও বোধহয় জানে না সামনে এগিয়ে যাওয়াই জীবন। ও সেই পেছনে ফেলে আসা দিনগুলোর মধ্যেই ডানা গুটিয়ে চুপচাপ বসে থাকতে চায়। সেই বেঁচে আসা জীবন, ফেলে আসা জীবন আবার নতুন করে বাঁচতে চায়। চুপ করে শুনতে চায় সময়ের পায়ের শব্দ। কি জেদ তার, কিছুতেই নড়বে না। আমাকেও হার মানতে হয় তার কাছে। কার্তিকের মাঠ জুড়ে যখন ফসল কেটে নেওয়ার রিক্ততা, যখন সন্ধেবেলায় দুটি একটি বাড়ির ছাদে আকাশ প্রদীপ জ্বলে, হ্যাঁ এখনও জ্বলে, কিন্তু খুব কম, বিলুপ্ত প্রায় প্রজাতি। ওরা সেই যে গান আছে না, আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে, সত্যি অনেক দূরে চেয়ে থাকে। সেই যে ছেলেবেলা, সেই যে বেঁচে আসা জীবন, বিগত জীবন, কত শত আলোক বর্ষ দূরে চলে গেল যেন। নাকি বুড়ো হচ্ছি বলে মনে হচ্ছে, আসলে তা নয়, জীবন তো এগোচ্ছে। যখন কুয়াশা মাখা আকাশে একটা দুটো করে তারা উঁকিয়ে দিতে থাকে, অল্প বাতাস যখন দীপাবলি উপলক্ষে ঝোলানো টুনি বাল্বের মালাগুলোকে মৃদু দোল দিয়ে যায়, তখন কিন্তু আমি বাবার মন্দ্র স্বর শুনতে পাই। আমার বাবা শুনতে পাই মায়ের স্বরের স্নেহ ক্ষরণ। বাবা তার ছাত্র জীবনের গল্প বলেন, প্রথম কর্মক্ষেত্রের অভিজ্ঞতা, কবিতা লেখার গল্প, নাটক ও সংস্কৃতির কত শত কথা, দেশভাগের কথা। দেশভাগের কিছু আগে থেকেই যখন কোনো কোনো বুদ্ধিমান পরিবার দেশের পরিস্থিতি আঁচ করে ভারতে চলে যাচ্ছেন, কলকাতা অথবা আশেপাশের জায়গায় জমি কিনে রাখছেন মাথা গোঁজার ঠাঁই হিসেবে, তখন আমার বাবার পূর্বপুরুষেরা জমি কামড়ে পড়েছিলেন পূর্ববঙ্গেই। অথচ ইছামতি পেরোলেই কলকাতা। একবার টাকি বেড়াতে গিয়েছিলাম, ইছামতি নদীর ধারেই সেই গভর্নমেন্ট লজ। মনে হচ্ছিল এক ছুট্টে একটা নৌকো নিয়ে পেরিয়ে ওই পাড়ে চলে যাই, তাহলেই দেখতে পাবো সেই ছায়াঘেরা গ্রাম, আমার বাবার গ্রাম, সেই খুলনা জেলায়। সে যেন দাঁড়িয়ে আছে, আমাকে অভ্যর্থনা করছে। কিন্তু কত শত কাঁটাতারের বেড়া, দেশের নিয়মকানুন পেরিয়ে আর তো যাওয়া হয় না, হলো না। বাবারও খুব ইচ্ছে ছিল ফিরে যাবার, একবার অন্তত যাবার, হয়নি, পারিনি। অথচ এখানে মৈত্রী এক্সপ্রেস হচ্ছে সল্টলেক থেকেই,
কলকাতা বাংলাদেশ বাস ছেড়েছে, কিন্তু পরিস্থিতি হয়নি, সময় হয়নি। এখন তো আরও টালমাটাল অবস্থা। যাই হোক, যা বলছিলাম, বাবার পূর্বপুরুষেরা সেই মাটি কামড়ে পূর্ববঙ্গেই পড়েছিলেন, অথচ ইছামতি পেরোলেই কলকাতা। খুলনার সাতক্ষীরা সাবডিভিশনের সঙ্গে খুবই অল্প দূরত্ব। বাবা কাকুদের কলেজ, জেঠুদের কর্মক্ষেত্র, এমনকি দাদু এবং তার দাদাদের কাজের ঠিকানাও এই কলকাতা। আমার ঠাকুরদা, মানে দাদু ঠাকুরদা, বাবার বাবা, ব্রিটিশ আমলে জেনারেল অ্যাসেম্বলির ছাত্র ছিলেন, এখন আমরা যাকে স্কটিশ চার্চ কলেজ বলে জানি। কলকাতায় তার পিসিমার শ্বশুরবাড়ি, দর্জিপাড়ার মিত্রবাড়িতে থেকে তিনি পড়াশুনো করতেন। সেখানেও একটা মজার গল্প আছে। সেই পিসিমা, মানে আমার বাবার পিসি দিদার, বিয়ে হয়েছিল মাত্র 2.5 বছর বয়সে। তখন একটা গৌরীদানের খুব প্রথা ছিল, আর উনি ছিলেন পূর্ববঙ্গের কুলীন কায়স্থ কন্যা, কাজে যত তাড়াতাড়ি বিয়ে দেওয়া যায়, একদম অভিজাত পরিবার দেখে। তা সেই ছোট্ট কোণে সে কী বা বোঝে বিয়ের, আর সম্প্রদানই তাকে কিভাবে করা হবে। কোলে কোলে এসে কান্নাকাটি নিশ্চয়ই জুড়েছিলেন। দৃশ্যটা কল্পনা করে না খুব মজা লাগে। অত ছোট কোণে তো, তাই তাকে বসানো হয়েছে বিশাল একটা রূপোর থালার ওপর। তিনি ছিলেন, মানে তিনি কি ছিলেন বা তিনি কি মনে করেছিলেন এখন আর জানা যায় না, তবে সুখেই সংসার করেছিলেন। বাবাদের ছিল পূর্ব আর পশ্চিমবঙ্গ মিলিয়ে মিশ্র সংস্কৃতি, তাই তথাকথিত বাঙাল হলেও ঘটিদের মতোই আমাদের পরিবারেও নতুন বর বউ ধুলো পায়ে যাত্রা করে। বিয়েতে আনন্দনাড়ু ভাজা হয়, আর পরিবারের কোনো শুভ অনুষ্ঠানে শ্রী গড়া হয়। আমি তো নিজেকে ঠাট্টা করে বলি আমি বাঘ, বাঙালির বা আর ঘটির ঘ। যাই হোক, তবুও ভূমিপুত্রদের যে জমির গর্ব, দেশের গর্ব, খোলামেলা মাঠ, পুকুর, নদ নদী, জমি জায়গা নিয়ে এক অতি সচ্ছল ও সম্পন্ন জীবনযাপনের গর্ব, আমার বাঙাল পূর্বপুরুষদের জীবনের পাকে পাকে মজ্জায় মজ্জায় জড়ানো ছিল, তা কিন্তু আর যাবার নয়। তাই কলকাতার ভবানীপুরের মতো জায়গায়, পূর্ণ সিনেমার কাছে, 5 কাঠা জমি পেয়েও তাঁরা সেটি না কেনার সিদ্ধান্ত নেন। এই ব্যাপারে বাবার একটু আক্ষেপ ছিল, বাবাদের সব ভাইয়েরই। কারণ তখন বাবার জ্যাঠামশাই, বাবারা তো তখন স্কুলের শেষের দিকে, কলেজেও বোধহয় না, পরে কলেজে পড়েছে, ওই রকম ব্যাপার, মানে স্কুল পড়ুয়া। সেই সময় তো জ্যাঠামশাই পরিবারের কর্তা। তার যুক্তি ছিল ওইটুকু জায়গায়, মানে 5 কাঠা মাত্র, আজকাল শহরের বাড়ি তো 5 কাঠাও হয় না অনেক সময়, তো একটা শৌচাগারও তৈরি হবে না। একটু গ্রামীণ ভাষায় বলেছিলেন, ভালো কথায় হচ্ছে শৌচাগারও বানানো যাবে না নাকি ওই 5 কাঠা জমিতে। এখন আমার এই জেঠু দাদু নাকি আবার অপূর্ব রূপকথার গল্প বলতে পারতেন। আসলে খোলামেলা জায়গায় থেকে, অত বড় বাড়িতে থেকে অভ্যেস তো, তাদের দৃষ্টিভঙ্গিটাই ওই রকম ছিল যে ওইটুকু জায়গা, ওই বদ্ধ জায়গায় কি যাব। আর দেশভাগের যে বিপদটা, সেটা তারা হয়তো তখনও সেইভাবে বুঝতে পারেননি বা চাননি। আবেগের বশেই খানিকটা মাটি কামড়েছিলেন। এই জেঠু দাদু অপূর্ব রূপকথার গল্প বলতে পারতেন। আমার যে রূপকথা সিরিজ, আমার কাকুর লেখা, কিন্তু অনেকগুলো গল্প এই জেঠু দাদুর বলা বা তার দ্বারা অনুপ্রাণিত। পূর্ববঙ্গের ওই উদার আকাশ, মাটির সীমাহীন বিস্তৃতি আর নদী নালার জলজ ঘ্রাণ ছাড়া কল্পনা বোধহয় ডানা মেলতে পারত না সেরকমভাবে। ইনি আবার খুব খাদ্যরসিকও ছিলেন। সর্বত্রই এক মুঠো উপচানো জীবনের জল ছবি যেন। আমাদের পরিবারের এই গল্পের সঙ্গে জুড়ে যায় আরও কত চেনা অচেনা পরিবারের সুখ দুঃখের গল্প, যে পরিবারের সদস্যদের জীবন এই উপমহাদেশের দুটি পাশাপাশি ভূখণ্ডের নিরন্তর দড়ি টানাটানি ও সংঘর্ষে এক ছিন্ন বীণার মতো বেজে উঠেছিল গভীর এক বিষাদের সুরে। মাও যোগ দিতেন সেই আলোচনায়। মায়েদের আদি বাড়ি ছিল যশোর। যশোর আর খুলনা পাশাপাশি দুটি জেলা। মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থানও এই যশোর। সাগরদাঁড়ি গ্রাম খুব বিখ্যাত। 20 বিঘা জমির উপর ছড়ানো বিরাট বসত বাড়ি, বিশাল বাগান, কত ফুল কত ফল। মা যখন গল্প বলতেন মনে হতো যেন ফুলের গন্ধগুলো এসে নাকে লাগছে, ঝাপটা দিচ্ছে। মুক্তেশ্বরী নদীর, বোধহয় মুক্তেশ্বরী ছিল, আমি ঠিক মনে করতে পারছি না, সেই নদীতে দামাল সাঁতার কাটা,
মায়েদের, সেই নদীর উপর দিয়ে ছুঁয়ে যাওয়া ঠান্ডা হাওয়া এখনও মনের অন্তরালে কুলকুল করে বয়ে চলেছে যেন। বিশাল বাগান, কত ফুল, কত ফল, কত লৌকিক অলৌকিক কাহিনী পরিবারকে নিয়ে, কতই না গর্বের উপাখ্যান। হ্যাঁ, ওই যে অলৌকিক কাহিনীর কথা বললাম, আমার দাদামশাইয়ের জীবনেই এরকম একটি ঘটনা ঘটেছে। আমার দাদামশাইয়ের চোখের দৃষ্টি খুব ক্ষীণ ছিল। শুনেছি তিনি প্রায় অন্ধই ছিলেন। জন্মান্ধ নন, কিন্তু 19 বছর বয়সে কোনো একটা অসুস্থতার কারণে দৃষ্টিশক্তি হারান তিনি। ফলে ওই বয়সের পর তাঁর আর প্রাতিষ্ঠানিক পড়াশুনো করে ওঠা হয়নি। কিন্তু তার অন্যান্য ভাই এবং দাদারা, তারা তো শহরে গিয়ে, কলকাতায় গিয়ে ভালো পড়াশুনো করে ইউনিভার্সিটি গণ্ডি পার করে সরকারি চাকরি করেছেন, অনেক বিখ্যাত পদে ছিলেন, দায়িত্ব সামলেছেন, জীবনে সুপ্রতিষ্ঠিত। কিন্তু আমার দাদামশাই দেশের বাড়িতেই থেকে যান, বাধ্য হন, আর পারিবারিক ভূসম্পত্তির দেখাশোনা করতে থাকেন। তবে দাদামশাই বেশি দূর পড়াশুনো না করতে পারার দুঃখ তাঁর বিদ্বান, বুদ্ধিমান এবং সুপ্রতিষ্ঠিত সন্তানেরা কিন্তু মিটিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, আমার মামারা প্রত্যেকে পড়াশুনোয় খুব ভালো এবং তারা গোল্ড মেডেলিস্ট ছিলেন, স্ব ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। আর শুধু পুঁথিগত জ্ঞান নয়, খুবই সত্যিকারের জ্ঞানী ছিলেন। আমার সেজু মামা, যিনি রিভার রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টর ছিলেন, তিনি তো নাকি 14টা ভাষা জানতেন, IPS, IAS, এ সমস্ত মানে গুরুত্বপূর্ণ সরকারি পদে তারা প্রতিষ্ঠিত। এবং আমার বড় 2 মাসি, আর প্রত্যেকে খুব সুন্দরী ছিলেন, সেটা আলাদা কথা, ঈশ্বর দত্ত ব্যাপার। তো তারা হয়তো সেইভাবে অতটা পড়াশোনার সুযোগ পাননি। পারিবারিক প্রথা, তখনকার দিনে প্রথা মেনে তাদের তাড়াতাড়ি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হয়েছিল। তো আমার মা ছিলেন শিক্ষিকা এবং তিনি তখনকার দিনে গ্র্যাজুয়েট, আর সত্যি জ্ঞানী ছিলেন, জ্ঞান তৃষ্ণা ছিল তার। মাকে মায়ের স্কুলের ছাত্রীরা চলন্ত ডিকশনারি বলতো, জীবন্ত সরস্বতীও বলতো, দুই কারণে, বিদ্যা আর রূপ, এই 2 কারণে। এবং আমার ছোটো মাসিও খুব ডাকাবুকো মহিলা ছিলেন, কলেজ ইউনিয়নের সেক্রেটারি ছিলেন, বিদুষী ছিলেন, পরে বিদেশে গিয়ে শিক্ষকতা করেছেন, সে অন্য গল্প। যাই হোক, মানে আমার দাদুর পড়াশুনো করতে বেশি দূর না এগোনোর যে খেদটা, এটা তার সন্তানরা মিটিয়ে দিয়েছিলেন। আচ্ছা, আবার আগের গল্পে ফিরি। বেশ কিছু বছর পরে, এইভাবে কাটার পরে, যে এক অন্ধ পুরুষ, তাকে কে বিয়ে করবেন, তার কি করে সংসার হবে, এরকম ভাবনা সকলেরই ছিল। হয়তো খাওয়া পড়ার কোনো ভাবনা ছিল না, অত বড় বাড়ি, অত সম্পত্তি, সে হয়েই যেত। কিন্তু তার নিজস্ব একটি পরিবার। এই সময় একজন সিদ্ধ পুরুষ আসেন যশোরের বাড়িতে। তিনি দাদামশাই দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন। হয়তো পুরোটা অলৌকিক নয়, কোনো ভেষজ ওষুধ বা আয়ুর্বেদিক ওষুধ তিনি প্রয়োগ করেছিলেন, আমরা জানি না। তবু ফলটা হচ্ছে দাদামশাই তার দৃষ্টিশক্তি ফিরে পান এবং একটি সোনার গোপাল বিগ্রহ তিনি দিয়ে যান সেই সন্ন্যাসী। তাকে বাড়িতে মন্দির তৈরি করে সেই বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়। এরপরে আমার দাদামশাই আমার দিদিমার পানি গ্রহণ করেন। একে একে তাদের সন্তানেরা জন্মগ্রহণ করেন। এক সুখী ও সম্পূর্ণ জীবন কাটান তিনি। শুনেছি প্রতিদিন ভোরে উঠে আমার দাদামশাইয়ের গীতা পাঠ করার অভ্যাস ছিল এবং এরকমই এক ভোরবেলায়, পরিণত বয়সে 80 কাছাকাছি বয়স, তিনি ভোরে উঠে দিদিমার কাছে গীতা বইটি চান এবং পড়তে শুরু করেন। এবং কয়েক ছত্র পড়ার পরে সেই চেয়ারে বসে বসেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। আজকালকার দিন হলে আমরা জানি এটা স্ট্রোক, তবে প্রচলিত বিশ্বাস অনুযায়ী গীতা পাঠ করতে করতে সজ্ঞানে তার মৃত্যু খুবই একটা পূর্ণ মৃত্যু এবং সেটা আমাদের পরিবারে খুব গর্বেরও বিষয়। এই সবই আমার জন্মের অনেক আগে ঘটা ঘটনা। আমি আমার দাদুকে দেখিনি, কিন্তু আমার দিদাকে দেখেছিলাম। তিনি অপরূপ সুন্দরী ছিলেন। না, শুধু গাত্রবর্ণের কারণে নয়, তার গাত্রবর্ণ তো ছিলই উজ্জ্বল গৌর এবং একটা মানে ঝকঝকে চকচকে আভা বার হতো, একটা মুসুরির ডালের মতো লালচে আভা।
এবং তার মুখশ্রী ছিল যেন কোনো ভাস্করের তৈরি বা শিল্পীর তুলিতে আঁকা, এবং প্রকৃতই ছিলেন পদ্ম পলাশলোচনা। আমার মা ওই সুন্দর চোখ পেয়েছেন, কোনো কোনো মামারা পেয়েছেন, সবাই পাননি কিন্তু। আমার খুব ছেলেবেলাতেই দিদা মারা যান, ক্লাস 1 বা 2-এ পড়ি তখন। 80 ছন্নি তখনও, কাজে সেই ছেলেবেলার স্মৃতি যতটা আমার মনে আছে। চুলগুলো ছিল তার তুষার শুভ্র, তাকে দেখে মনে হতো যেন মহাশ্বেতা। তার শরীরের চারপাশে এক শ্বেত বিভা বিকীর্ণ হচ্ছে। তখন তো আমি খুবই ছোট। অবনীন্দ্রনাথের লেখা যে ভগিনী নিবেদিতার যে বর্ণনা, সেই পাহাড় চূড়ায় জ্যোৎস্না পড়ে যে অপূর্ব ধ্যান গম্ভীর অভিজাত রূপ, তার রূপ ছিল সেরকম। দিদার রূপও আমি পরে যখন পড়েছি বা মহাশ্বেতার বর্ণনা, মনে হতো যেন ওই রকম অনেকটা তার সৌন্দর্য ছিল ওই রকম এক অতিলৌকিক সৌন্দর্য। অলৌকিক বলবো না, অতিলৌকিক, মানে এই পৃথিবীর থেকে আলাদা একটা ইথারিয়াল বিউটি। অত শত বোঝার বয়স তো তখন আমার হয়নি, তবে এখন মনে হয় জ্যোতির্বলয় ছিল তার শুদ্ধ এবং সাত্ত্বিক জীবনের বিকিরণ। শুনেছি দেশের বাড়িতে তিনি ওই সোনার গোপালের ভজনা করতেন, এবং আমার ছোটো মাসির জন্মের পরে তার শেষ সন্তান, আমার মায়ের থেকে ছোটো মাসি 2 বছরের ছোট, সেই শেষ সন্তানের জন্মের পরেই কিন্তু তিনি আমিষ খাওয়া ত্যাগ করেন এবং মাত্র এক বেলাই খেতেন, অন্ন গ্রহণ করতেন। আর দীর্ঘদিন রাত্রে তার খাবার ছিল দুধ আর ফলমূল বা খই, ওই ধরনের অল্প স্বল্প খাবার, কৃচ্ছ সাধন। এবং মনে প্রাণে তিনি ছিলেন কৃষ্ণপ্রাণা। এখানে এসেও দেখেছি, বৃন্দাবনে যেতেন প্রায়, তারপরে সবসময় কৃষ্ণ স্তব আওড়াচ্ছেন, খুব ভালো লাগতো। শুনেছি তিনি নাকি দারুণ দই ইলিশ রান্না করতেন, তবে সেই সব খাওয়ার সৌভাগ্য আমার হয়নি। তার রান্না আমি খাইনি, তাকে একদম শেষের দিকেই, মানে আমার জন্ম হয়েছে অনেক পরে, কিন্তু আমার যে জ্যাঠতুতো বড়দা, আমার থেকে অনেক বড়, 25-26 বছরের বড়, তিনি নাকি দিদার হাতের এই রান্না খেয়েছেন এবং ভুলতে পারেননি। তিনি আমায় এই গল্প করেছিলেন, এই রান্নার প্রশংসা। তবে আমার মাও খুব ভালো দই মাছ রান্না করতেন। আমার মায়ের যে মামা, তিনি নাকি খুব ছোট বয়সে মারা যান এক দুর্ঘটনায়। মৃত্যুর ঘটনাটি কিন্তু খুব অদ্ভুত, মানে যে সে দুর্ঘটনা নয়। তখনকার দিনে সম্পন্ন গৃহস্থ পরিবার, যৌথ পরিবার, সেখানে পাকশালায় তো মহাযজ্ঞ হতো। আমরা যারা আশাপূর্ণা দেবী পড়েছি বা পুরনো গল্প পড়েছি, পুরনো দিনের যে অন্দরমহলের যে কাহিনী, বিশাল পাকশালা, মহাযজ্ঞ, সকাল থেকে একদম দাও দাও করে আগুন জ্বলছে, বিকেলে সেই ধিমে আঁচ হওয়া অবধি সে চলছে তো চলছেই, রান্না বান্না, হাঁড়ি হাঁড়ি ভাত, ডাল, তরকারি, মাছ, মাংস সব রান্না হতো প্রতিদিন। কারণ বাড়ির লোক আর আশ্রিত মিলিয়ে মাথার সংখ্যাটা তো কম নয়। আর ছিল মন দুধ ফোটানো হতো, বাড়িতেই গরু থাকতো, তার ফলে দুধের অভাবও ছিল না, দুধ খাওয়াও হতো, দুধের মিষ্টিও তৈরি হতো, বিশাল বিশাল কড়াইতে দুধ ফোটানো হতো। এই রকমই একটা সদ্য ফুটন্ত বড় দুধের কড়াই নাকি নামিয়ে রাখা ছিল রান্নাঘরের মেঝেতে। আর সেই মামা দাদু, তিনি ছিলেন খুব দুরন্ত আর খুব আদরের। অনেক বোন বা দিদির মাঝখানে উনি ছিলেন একমাত্র ভাই। একে তো তখনকার দিনে পুত্র সন্তানদের খুবই আদর, তারপরে আবার সব থেকে ছোট ভাই, কাজে খুব দুরন্ত, কারো কথাই হয়তো শুনতেন না। তিনি খেলতে খেলতে ছুটে এসে ওই দুধের কড়াইতে পড়ে যান, ফুটন্ত দুধের কড়াই, ঝলসে যান, তাকে আর বাঁচানো যায়নি। খুব খুব দুঃখজনক ঘটনা, একটা অদ্ভুত ঘটনা। এই ঘটনার পরেই মায়ের দাদু প্রবল দুঃখে বিবাগী হয়ে সন্ন্যাস গ্রহণ করেন। আর তার স্ত্রী, সেই সুন্দরী স্ত্রী, তারও তখন খুব একটা বেশি বয়স না, তিনিও তো পুত্র শোক পেলেন। তার তো সমান দুঃখ, হয়তো মায়ের দুঃখ আরও একটু বেশি, কিন্তু তিনি তার সমস্ত শোক যন্ত্রণা চেপে রেখে পাথরের মূর্তির মতো তার সুন্দরী মেয়েগুলোকে আগলাতে থাকলেন, তাদের বিয়ে দিলেন, তাদের দেখাশুনো করলেন। শেষ বয়সে তিনি আমার দিদার কাছে, দিদার শ্বশুরবাড়িতে থাকতেন। আমার বড় বড় যে মামাতো দাদা দিদিরা তাকে দেখেছে, আমি দেখিনি, শুনেছি। তিনিও খুব সুন্দরী ছিলেন, কিন্তু তার সমস্ত সৌন্দর্য, গুণ, তার যে আবেগ, অনুভূতি সব চলে গেল। এক বাবার দুঃখ বেশি হয়ে উঠল।
কিন্তু মাকে কেউ পাত্তা দিল না। এসব গল্প আমি এক মনে শুনতাম, শুনে শুনে আশ যেন আর মিটত না। আমার বড় কষ্ট হতো জানো, এই আমার অদেখা অজানা, প্রায় অজানা নয়, গল্প তো শুনেছি, অদেখা এই প্রপিতামহীর জন্য আমার খুব কষ্ট হতো। তার মাতৃসত্তা আর নারী সত্তার মধ্যে সেই কঠিন লড়াইয়ের কথা ভেবে আমার খুব কান্না পেত। মায়ের সেই মামাদা করুণ পরিণতিও আমায় কাঁদাতো। একটা ছোট্ট শিশু, এত কচি চামড়া, সেরকম ফুটন্ত দুধের মধ্যে পড়ছে, কি যন্ত্রণা না। আর সবটাই খুব কিছু যেন করার ছিল না, একটা নির্মম পরিস্থিতি। কিন্তু আমি মেনে নিতে পারতাম না শোকের দোহাই দিয়ে আমার প্রপিতামহের স্বার্থপরের মতো গৃহত্যাগ। হ্যাঁ, স্বার্থপরতা ছাড়া কি বলবো, তখন তো বরঞ্চ তার উচিত ছিল এই তার শোকগ্রস্তা স্ত্রীকেও সামলানো, তার পাশে দাঁড়ানো, দুজনে মিলে শোক ভাগ করে নেওয়া। তিনি ঈশ্বরের সন্ধানে গৃহত্যাগী হয়ে চলে গেলেন, বিভাগী হলেন, সুখ শান্তি খুঁজে নিলেন অন্যত্র। এটা আমার ভালো লাগতো না। গল্প শোনার মধ্যেই আবার চলতো আমার মার আমাকে খাওয়ানোর জন্য পীড়াপিড়ি। তখনই যেন সেই কতদিনকার আগের এক মায়ের গল্প আমার চোখ ভিজিয়ে দিত। চিরন্তন এক মা, যার কাছে সন্তানের সামনে পৃথিবীর আর সমস্ত কিছু তুচ্ছ। যারা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, নেই হয়ে গেছেন, চাঁদের আলোর দেশে চলে গেছেন, তারা যেমন ছায়া ছায়া বেদনার মতো আমার চারপাশে ঘুরে বেড়ান, সেরকমই যারা দূরে আছে, যাদের আসার কথা ছিল কিন্তু আসেনি, সেই পূর্ণেন্দু পত্রীর কবিতার মতো, যে টেলিফোন আসার কথা ছিল আসেনি, যারা আসবে বলে অপেক্ষায় আছি, তাদের সবাই আমার ব্যথার জায়গাটা হালকা আঙুলে ছুঁয়ে দেয় এই হেমন্তকালে। হেমন্ত আমাকে এক গভীর আত্মমগ্নতার পরিসর দেয়, যেখানে সব সময় থমথম করে এক অকারণ পুলক, এক অনির্দিষ্ট বিষণ্ণতার আবহ, এক করুণ মধুর স্মৃতির আবহ। সেই স্মৃতির অতলে ডুব দিতে দিতে আমি শুদ্ধ হই, দ্রব হই। প্রতিটি শিশির বিন্দুতে মিশে যায় আমার কান্না, আমার পূর্বজ তর্পণ। হেমন্ত তাই বড় ব্যথার ঋতু, বড় কাছের ঋতু, বড় আনন্দেরও ঋতু। কারণ এই ঋতুতেই ব্যথার সঙ্গে সঙ্গে আমি আমার কাছের লোকদের বেদনার আঙুলে ছুঁতে পারি। নমস্কার।